সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে নতুন বছরের প্রথম আইন ও অধিকার অনুষ্ঠানটির প্রথম অনুষ্ঠান। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে আমি সূরা ইব্রাহিমের প্যারা 14 ভার্স 7 দিয়ে শুরু করছি। এই সূরাটিতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইজ তাজ্জাবা রাব্বুকুম লা ইন শাকারতুম। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, ইফ ইউ আর গ্রেটফুল I will surely increase you in your favor, but if you deny, indeed my punishment is severe. বাংলাতে এর অনুবাদ হচ্ছে, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তুমি অকৃতজ্ঞ হও আমি তোমাকে দেব কঠোর শাস্তি। দর্শক মণ্ডলী, আসুন নতুন বছরের প্রারম্ভে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই জীবনে বেঁচে থাকার জন্য, সেই নিয়ামত দেওয়ার জন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং নতুন বছরের প্রারম্ভে যে সকল ধর্মের অনুসারী রয়েছেন তাদের প্রতিও আমি অনুরোধ জানাচ্ছি যে শুকরিয়া আদায় করার জন্য, এবং বেঁচে থাকার কারণে যে অসীম নিয়ামত আমরা অর্জন করেছি সেই শুকরিয়া আদায় করার জন্য, এবং সকল ধরনের বিশ্বাসঘাতকতা পরিহার করে বিশ্বাসী মানুষের মূল্যবোধ বুকে ধারণ করে আসুন আমরা নতুন বছরটি শুরু করি। কবি বলে গিয়েছিলেন, বাংলাদেশের বিখ্যাত কবি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। সে মানবের মাঝে বেঁচে থাকার জন্য ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি বিশ্বাসঘাতকতা যাতে পরিহার করতে পারি এবং বিশ্বাসভাজন মূল্যবোধ বুকে ধারণ করে আমরা নতুন বছরটি যাতে শুরু করতে পারি, আমাদেরকে সেই প্রতিজ্ঞা করে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক মণ্ডলী, চলে যাচ্ছি মূল এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনার স্কাই চ্যানেল 7800-তে প্রতি শনিবার দুপুর 12:30টায় সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে, আর অল্প কিছুক্ষণ পরে নাম্বারটা ইতিমধ্যে দেখা যাচ্ছে, সেই নাম্বারটিতে টেলিফোন করে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তবে দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে অথবা মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি আমাদেরকে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করবেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের প্রারম্ভে আমি আজকে গবেষণা করেছি, অনেকগুলি আপডেটস আমরা লক্ষ্য করেছি। পহেলা বিগত যে মাসটি, যে বছরের সর্বশেষ মাস পহেলা ডিসেম্বর 2024 থেকে শুরু করে এবছর, অর্থাৎ নতুন বছরের যে একদম প্রথম সপ্তাহ শনিবার, আজকে 4th সেপ্টেম্বর 2025, 4th জানুয়ারি 2025, এই বিগত প্রায় 30-34 দিনের মাথায় আমরা দেখেছি প্রায় 105 থেকে 110টি বিভিন্ন আপডেটস এসছে হোম অফিসের পক্ষ থেকে। বিভিন্ন ইমিগ্রেশন আইনের যে দিক রয়েছে সেই দিকগুলির উপর ভিত্তি করে এই আপডেটসগুলো এসছে। সেই আপডেটসগুলো থেকে বাছাই করে যে আপডেটসগুলো আপনাদেরকে সাহায্য করবে সেই আপডেটসগুলির সাথে নিয়ে আজকে উপস্থিত হয়েছি। প্রথম যে আপডেটটি, সেটি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করবে, যারা বাংলাদেশের থেকে এসছেন এবং যারা যুক্তরাজ্যে অবস্থান করার জন্য অ্যাসাইলাম ক্লেম করছেন, হিউম্যান রাইটস ক্লেম করছেন, অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের আন্ডারে ক্লেম করছেন, তাদের জন্য এই আপডেটসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আপডেটসটিকে বলা হয়েছে যে বাংলাদেশ কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোটস। 20শে ডিসেম্বর 2024-এ এই আপডেটসটি প্রকাশিত হয়েছে, এবং আপনারা জানেন যে 5ই অগাস্ট 2024 গত বছর বাংলাদেশের যে প্রাক্তন গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যিনি ছিলেন প্রাক্তন প্রাইম মিনিস্টার, তার সরকার পতন হওয়ার পরে বাংলাদেশ থেকে যারা এসছেন, যাদের অ্যাসাইলাম ক্লেমগুলো পেন্ডিং রয়েছে অথবা যারা অ্যাসাইলাম ক্লেম করবেন, তাদের ক্লেমগুলোর অবস্থা কী হবে সেই বিষয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক প্রশ্ন ছিল, প্রশ্নবিদ্ধ অনেকে অনেক উত্তর দিচ্ছিলেন। তো সেই জল্পনা কল্পনাগুলোর অবসান ঘটিয়ে নতুন যে কান্ট্রি গাইডেন্স পলিসিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের কনটেক্সটে, এবং যারা যুক্তরাজ্যে অবস্থান করার জন্য বাংলাদেশ ন্যাশনাল এখানে অ্যাসাইলাম ক্লেম করছেন, তাদের জন্য এই গাইডেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কথা বলতে গিয়ে আমি সেই গাইডেন্সটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি, এবং যখনই এই গাইডেন্সটি আমার
স্ক্রিনে উঠে আসবে। আমি আপনাদেরকে বলে দেব এই গাইডেন্সগুলোতে কী কী বিষয় উঠে এসেছে। প্রথম যে বিষয়টি এখানে উঠে এসেছে বলা হয়েছে প্রাক্তন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং ইন্টারিম যে গভর্নমেন্ট ফর্ম করেছে সেই গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের থেকে যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং যারা অ্যাসাইলাম ক্লেম করছেন তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো মূল্যায়ন কীভাবে হবে। তো 3 ভাগে বিভক্ত করে যদি আমি আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি ব্যাখ্যা দিই। প্রথম ভাগে যারা বাংলাদেশে আওয়ামী লীগ যারা সাপোর্ট করতেন এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোর কী হবে। দ্বিতীয় ধাপে যারা বিএনপি এবং জামাতি মনোভাবাপন্ন মতাদর্শের যারা বিশ্বাসী ছিলেন তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোর কী হবে। এবং তৃতীয় ধাপে এর পাশাপাশি অন্যান্য যে হিউম্যান রাইট প্রোটেকশন ক্লেমেন্ট যারা রয়েছেন তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোর তাদের বিভিন্ন ক্লেমগুলোর অবস্থান কী হবে সেই বিষয়ে। প্রথম পর্যায়ে আওয়ামী লীগের যারা অতীতের নেতানেত্রী ছিলেন যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে ঐক্যবদ্ধ ছিলেন তাদের যে ক্লেমগুলো সেই ক্লেমগুলোকে শক্তিশালী করার জন্য এবং সেই ক্লেমগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ অ্যাসাইলাম ক্লেমে একজন ক্লেমেন্টকে এস্টাবলিশ করতে হবে ফেয়ার অফ প্রসিকিউশন এবং এটাকে অবশ্যই জেনুইন ফেয়ার অফ প্রসিকিউশন হতে হবে। যদি কোনো অ্যাসাইলাম ক্লেমেন্ট আওয়ামী লীগের নেতৃস্থানীয় লিডার হয়ে থাকেন, লোকাল লিডার হয়ে থাকেন, এমনকি তিনি যদি কোনো দলীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি কিন্তু এই কান্ট্রি গাইডেন্স পলিসিটি প্রকাশিত হয়েছে সেই পলিসির বিভিন্ন যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলোকে তার অ্যাসাইলাম ক্লেমের মাঝে তিনি ক্লেমগুলোকে শক্তিশালী করার জন্য তাদের ক্লেমকে শক্তিশালী করার জন্য এই প্যারাগ্রাফগুলোকে তিনি রেফার করতে পারবেন এবং করে তিনি যদি প্রমাণ করতে পারেন যে যেহেতু তার নিজের দলের দলীয় প্রধান জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তার দলের অন্যান্য নেতৃস্থানীয় যারা লিডার রয়েছেন তারাও এখন জেলে বন্দি অবস্থায় রয়েছেন এবং এর পাশাপাশি তাদের মানে যিনি অ্যাসাইলাম ক্লেমেন্ট তার অন্যান্য দলীয় যারা নেতৃবৃন্দ তারা পালিয়ে রয়েছেন তাদের জীবনকে বাঁচানোর জন্য এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার জন্য কান্ট্রি গাইডেন্সের পলিসিটি তাদেরকে সাহায্য করবে। এবং এর পাশাপাশি যদি নিউজ পেপারে যে বিভিন্ন পাবলিকেশনসগুলি রয়েছে সেই পাবলিকেশনসগুলিকে যদি দেওয়া হয় এবং তারা যদি সত্যিকার অর্থেই অত্যাচারিত হওয়ার পসিবিলিটি থাকে সেই বিষয়গুলি যদি তারা উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু এই কান্ট্রি গাইডেন্স পলিসিটি তাদেরকে সাহায্য করবে তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে শক্তিশালী করার জন্য। এবং দ্বিতীয় পর্যায়ে অন্যদিকে যারা জামাত ইসলামের সাপোর্টার ছিলেন অথবা যারা বিএনপি মনোভাবাপন্ন মতাদর্শে যারা বিশ্বাসী ছিলেন যারা সেই কনটেক্সটে বিএনপি জামাত ইসলামের তারা অনুসারী ছিলেন সেই ব্যাখ্যা দিয়ে তারা যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন যাদের অ্যাসাইলাম ক্লেমগুলি পেন্ডিং ছিল তাদের জন্য কী হবে। এই কান্ট্রি গাইডেন্স পলিসিটিতে যদি বলা রয়েছে যে আওয়ামী লীগের সরকার এখন ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়েছেন দেশ তাদের দলীয় প্রধান, এর অর্থ এই নয় যে বিএনপি এবং জামাত ইসলামের অনুসারী যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন অথবা করবেন অথবা করে ফেলেছেন যে ক্লেমগুলি পেন্ডিং রয়েছে তাদের ক্লেমগুলি হুমকির সম্মুখীন হবে। বিষয়টি কিন্তু সেরকম নয়, কারণ প্রত্যেকটি ক্লেমেন্টের ক্লেমগুলি কিন্তু সাবজেক্টিভ এবং প্রত্যেকটি ক্লেমকে মূল্যায়ন করা হবে অন দি বেসিস অফ ইটস ওন স্ট্রেংথ। যদি এই ক্লেমেন্টগণ প্রমাণ করতে পারেন যাদের অ্যাসাইলাম ক্লেমগুলি পেন্ডিং রয়েছে যে যদিও আওয়ামী লীগ ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন এগুলো হতে পারে যে আওয়ামী লীগের সময় যে সমস্ত পুলিশ অফিসাররা বিভিন্ন পুলিশ স্টেশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন অধিকাংশ পুলিশ অফিসাররা এখনও সেই পুলিশ স্টেশনগুলোতে রয়েছে। দ্বিতীয়ত যদি তাদের বিরুদ্ধে কোনো মিথ্যে মামলা দায়ের করা হয়ে থাকে অতীতে, সেই মিথ্যে মামলাগুলো যদি এখনও পেন্ডিং থাকে বিভিন্ন থানা এবং কোর্টে এবং তারা যদি প্রমাণ করতে পারেন এই মিথ্যে মামলাগুলো পেন্ডিং থাকার কারণে যদি তারা দেশে ফিরে যান তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে পারসিকিউট করা হবে। এবং এর পাশাপাশি যদি এমন কোনো প্রমাণ থাকে যে যদিও আওয়ামী লীগের যারা সরকার প্রধান এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে তারপরেও যেহেতু এই ক্লেমেন্ট যারা বিএনপি এবং জামাত ইসলামকে যারা সাপোর্ট করতেন তাদের জীবন এখন হুমকির সম্মুখীন, তার কারণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং যদি তাদের কোনো সন্ত্রাসী যদি কেউ থেকে থাকে তারা এখনও তাদের এই ক্লেমেন্টকে খুঁজছে সমস্ত বাংলাদেশে, তাহলে কিন্তু এই বিষয়গুলোকে দিয়ে তাদের ক্লেমকে তারা শক্তিশালী করতে পারবেন। যদিও কান্ট্রি গাইডেন্স বলা রয়েছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন আপনাকে শুভেচ্ছা। অনেক ভালো কাম করতেছেন, আমাদের কমিটির জন্য অনেক ভালো কাজে আসতেছে ভাইজান, কষ্ট করতেছেন। থ্যাংক ইউ ভাইজান। আমিন, মে আল্লাহ ব্লেস ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা করুন। আমি জানতে চাচ্ছি, আমি ই বিচার করছি করার পরে এখন আপনার ওই
রেফারেন্স নাম্বারও দিয়েছে, বাট ওই যে শেয়ার কোড দেখায় না। আচ্ছা, জি আমি ইন্ডিভিজুয়াল লিপে আছি আর কি। জি। এটার জন্য কি করা লাগবে? মানে কোনো রেফারেন্স নাম্বার দেখায় না। এজেন্সিতে আমি কাজ করি, এজেন্সির মাধ্যমে ওরা আবার আমার কয়েকদিন আগে বলছে যে তোমার শেয়ার করে তো কোনো কিছু কাজের দেখাইতেছে না। পরে মনে তারা ইমেল দিছে ইয়েতে, ওরা কিছু পাইছে, তারপরে এখন কাজ করতেছি, বাট রেফারেন্স নাম্বারে মারলে আবার শেয়ার কোড দেখায় না। এটার জন্য কি করা? আচ্ছা, এখন এই যে কথাটি বলেছেন আপনি শেয়ার কোড দেখা না, এটি কিন্তু একটি খুব মারাত্মক সমস্যা এবং এই ই ভিসার ভেতরের অনেক শস্য ঢুকে গিয়েছে এবং এই কারণে আপনি কিন্তু এই সমস্যাটা পড়ে গেছেন। আমি জানি না আপনি যখন ই ভিসাটা তৈরি করেছিলেন তখন সঠিকভাবে সমস্ত তথ্য দিয়েছেন কিনা, আপনার নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটির পাশাপাশি আপনার যে বায়োমেট্রিক কার্ডের রেফারেন্স, পাসপোর্ট রেফারেন্স এবং এই সঠিক তথ্যগুলি সঠিকভাবে দিয়েছেন কিনা, আপনার ছবি সঠিকভাবে ভিতরে তুলেছেন কিনা, লাইভ ক্যামেরাতে ছবিগুলো তুলতে হয় এবং তোলার পরে বাকি যে তথ্যগুলো সেগুলো ঠিকমতো দিয়েছেন কিনা। যদি কোনো একটি জায়গাতে যদি একটু তথ্যের ক্ষেত্রে গড়মিল হয়, সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ই ভিসাতে কিন্তু যদি আপনি এরকম কোনো সমস্যা যদি না করে থাকেন, সঠিকভাবে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, তারপরেও যদি এই ধরনের সমস্যা আপনি দেখে থাকেন, তাহলে আপনি দুটো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। প্রথমত, এই ই ভিসাতে যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এটা হতে পারে আপনার ই ভিসাতে আপনার শেয়ার কোড দেখা যাচ্ছে না, ই ভিসাটি আপনার মোবাইলে দেখা যাচ্ছে না, অথবা আপনি ভিসা তৈরি করার পর রেফারেন্স নাম্বার দেখা যাচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। যদি এই সমস্যাগুলো হয়ে থাকে, প্রথমত হোম অফিসের পক্ষ থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং যারা ই ভিসা যারা তৈরি করেছেন এবং তাদের ভিসা যদি ঠিকমতো ভাবে যদি না দেখা যায় তাদের স্ক্রিনে অথবা মোবাইলে অথবা টেলিফোনে, সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার জন্য একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। সেই ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন হোম অফিসের সাথে। যোগাযোগ করার সময় আপনাদের আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপনার বায়োমেট্রিক রেফারেন্স নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার টেলিফোন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার ডিটেল দিয়ে আপনি বলে দিবেন। যদি আপনি রেফারেন্স নাম্বার পেয়ে থাকেন, রেফারেন্স নাম্বার দিয়ে আপনি বলে দিবেন যে আপনার শেয়ার কোড অ্যাপেয়ার হচ্ছে না এবং এটা আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার এমপ্লয়ার চাচ্ছে আপনার শেয়ার কোড। নাম্বার 1 ইমেল দেবেন। আপনি ইমেল দেওয়ার পাশাপাশি আমি বলছি আপনাকে আরেকটা উত্তর দিয়ে দিচ্ছি এবং আপনি লাইন থেকে যদি যদি যান, আমি ইমেল অ্যাড্রেসটি কি আমি খুঁজে বের করে বিরতির মাঝখানে আমি আপনাকে নেক্সট যে আমরা যে ফিরে আসবো তখন দিয়ে দেবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোম অফিসের পক্ষ থেকে একটি টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি সেই টেলিফোন নাম্বার টেলিফোন করে সরাসরি যোগাযোগ করে আপনার এই প্রবলেমসটির কথা বলতে পারবেন এবং বলে আপনি আপনার শেয়ার কোড যাতে অ্যাপিয়ার করে, ওরা তখন ওদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করে আপনাকে সেই সাহায্যটা করবে। এবং থার্ডলি, যদি আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখান থেকে থাকে এবং আপনি যদি একমাত্র ব্যক্তি হয়ে থাকেন যিনি এই কাজ করছেন, যে সোর্স অফ ইনকাম আপনার মাধ্যমে হচ্ছে, বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট, ফ্যামিলির বেস্ট ইন্টারেস্ট, এই সমস্ত বিষয়গুলি একীভূত করে আপনি কিন্তু আপনার লোকাল যে এমপির সাহায্য নেওয়ার জন্য শরণাপন্ন হতে পারেন। আপনি লোকাল এমপিকে রিকোয়েস্ট করলে হোম অফিসের পক্ষ থেকে উইদিন 7 to 10 days অথবা 14 days ভিতরে আপনাকে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে। এগুলো করে যদি ব্যর্থ হন, তখন হোম অফিসে একটি কমপ্লেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, এটি ক্রয়ডনে হোম অফিসের যে লুনার হাউসের ক্রয়ডন অফিস রয়েছে, ওটার নামই হচ্ছে কমপ্লেন ডিপার্টমেন্ট। সেই জায়গাতে কমপ্লেন করতে পারবেন যে আপনার শেয়ার কোড দেখা যাচ্ছে না, যে কারণে আপনি কাজ করতে পারছেন না। শেয়ার কোডের সাথে আপনার কাজের রাইটস সম্পৃক্ত, শেয়ার কোডের সাথে আপনার রাইট টু রেন্ট এটিও সম্পৃক্ত। তো এই বিষয়গুলি যদি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আপনি কমপ্লেন করেন, যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্টের কপি দিয়ে, আপনার ওয়াইফ যদি থেকে থাকে এবং ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপনি যদি যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনি শেয়ার কোড পেয়ে যাবেন ভাইয়া। ওয়েলকাম। আমি চেষ্টা করেছি আমি আপনাকে সাহায্য করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর অন্যান্য যারা চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। জি, আচ্ছা, আমার ধন্যবাদ আপনার অনুষ্ঠানটি করার জন্য। ফার্স্টে ধন্যবাদ। বোন, আমি একটু আপনাকে অনুরোধ করছি, আপনি ওই কথা বলার সময় আপনাকে দূর থেকে কথা শোনা যাচ্ছে, আপনি আপনার মুখটি মোবাইলের কাছে এনে কথা বলুন কাইন্ডলি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি আসলে একটু ফি ওয়েভার নিয়ে কথা বলতে চাচ্ছি। কি নিয়ে? ফি ওয়েভার? জি হ্যাঁ, ফি ওয়েভার। জি। তো ফি ওয়েভার আমরা আসলে আমার বাচ্চা যখন আমি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন ওর ফি ওয়েভার করছিলাম, ওটা অ্যাপ্রুভ হয়েছে। তখন আমাদের 28 days টাইম দিয়েছিল।
তো আবার আমাদের হাজবেন্ড ওয়াইফের আমাদের প্রিওভার আমাদের এক্সটেনশন করতে হবে 24শে ফেব্রুয়ারি আমাদের লাস্ট ডে। তো আমরা প্রিওভার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে 10 জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের প্রিওভারের জন্য। এটা কি টাইমটা ঠিক আছে কিনা? আর আমাদের বাচ্চার সময় যেমন 28 ডেজ একটা টোকেন দিছিল, আমাদের সময় কি 28 ডেজ দিবে নাকি 2 উইকস দিবে এইটা? আর যদি আমাদের 24শে ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের প্রিওভারের রেজাল্টটা না আসে, সেক্ষেত্রে আমাদের কি করে নিও? এটা কি আমাদের সমস্যা হবে? তখন কি অ্যাপ্লাই করতেই হবে আমাদের বাই চান্স, নাকি আমাদের প্রিওভার অ্যাপ্লিকেশন না আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে? আচ্ছা, আপনি ধরুন আপনি টেলিফোনে থাকেন, যদি আমি মিস যাতে না করে ফেলি, আমি প্রথমে আপনি শুরু করছি আপনার প্রশ্ন উত্তরটি দিয়ে। আপনার দেখে কী হবে? আপনি বলেছেন যে আপনার লিভ টু রিমেইন পার হয়ে যাচ্ছে 28 ফেব্রুয়ারি এবং আপনারা 10 ফেব্রুয়ারিতে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাচ্ছেন, এবং এটা সঠিক হবে কিনা? নো প্রবলেম, আপনারা করতে পারবেন, কারণ 28 ডেজের যে টাইম লিমিট এর ভিতরে আপনি করছেন, আপনি ইউল হ্যাভ নো প্রবলেম। এখন যদি আপনার ফি ওয়েভের সিদ্ধান্তটি কবে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু হোম অফিসের পক্ষ থেকে কোনো প্রেসক্রাইবড গাইডেন্স নাই। কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 উইকস, 8 উইকস, 2 উইকস, এমনকি আপনার 6 মান্থস, অনেক সময় 1 বছর সময় লেগে যাচ্ছে হোম অফিসের পক্ষ থেকে। তো ফি ওয়েভার সাবমিট করার পরে আপনারটা যদি পেন্ডিং থাকে, এদিকে পুশ করার কোনো প্রয়োজন নেই, কেননা যেহেতু ফি ওয়েভারটা হচ্ছে হোম অফিসের ইমিগ্রেশন রুলসের একটি অংশ, এবং আপনার ভ্যালিড লিভ টু রিমেইন যেটি 28 ফেব্রুয়ারিতে পার হয়ে যাচ্ছে, সেই 28 ফেব্রুয়ারিতে পার হয়ে যাওয়ার আগেই ফি ওয়েভারটি আপনি সাবমিট করেছেন। মেবি মানে আপনাদের আর্থিক সামর্থ্য নেই, আপনারা ডেস্টিটিউট হয়ে যাবেন, এই বিষয়টিকে এক্সপ্লোর করে আপনারা করছেন। সে কারণে সেকশন 3C লিভের মাধ্যমে যদি আপনার দ্বিতীয় যে প্রশ্নটি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, তখন কী হবে? যদি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, ডোন্ট ওয়ারি, সেকশন 3C লিভের অধীনে আপনার এই লিভটি এক্সটেন্ডেড হয়ে যাবে আনটিল দে মেক দি ফাইনাল ডিসিশন। এখন দুভাবে ওদের সিদ্ধান্ত আসতে পারে। প্রথমভাবে ওরা যদি আপনাকে অ্যাপ্রুভ করে, হোম অফিসের পক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়, অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে, কোড নাম্বার দিয়ে বলা হবে উইদিন 10 ওয়ার্কিং ডেজের ভিতরে এই কোড নাম্বারটি ব্যবহার করে আপনাকে মেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তাহলে ধরে নিলাম 28 ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার লাস্ট ডেট পার হয়ে যাচ্ছে, বাট ফি ওয়েভার হয়ে আসতে কোডটা আসতে আপনার মেবি 3-4-5 মান্থস লেগে গিয়েছে। তো মাঝখান যে গ্যাপ পিরিয়ডটি, এই গ্যাপ পিরিয়ড কিন্তু আপনি ওভারস্টেড হবেন না আপনি। এবং আপনাকে যদি জুলাইতে আপনাকে পারমিশন দেওয়া হয় ফি ওয়েভারের অ্যাপ্রুভাল করতে আসে, জুলাইতে যদি আপনি অ্যাপ্লাই করেন উইদিন দ্য টাইম লিমিট 10 ওয়ার্কিং ডেজ, তাহলে কিন্তু ইউ আর কাভার্ড, আপনাকে কোনো সমস্যা হবে না। সুতরাং আপনার দ্বিতীয় প্রশ্নটি যে 24 ফেব্রুয়ারি পার হয়ে গেলে কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কারণে ফি ওয়েভারটি রিফিউজড হয়ে যায়, আল্লাহ মাফ করুক, এবং সেক্ষেত্রেও হোম অফিসের পক্ষ থেকে আপনাকে 10 ওয়ার্কিং ডেজ সময় দেবে, যে 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাকে মেইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনার অবশ্যই জানা আছে যে বর্তমানে ইমিগ্রেশন আইনের অধীনে একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশন ফি বাবদ 1258 পাউন্ড পে করতে হচ্ছে, আর হেলথ চার্জ যেটি আছে, মেডিকেল ফি যেটাকে বলা হয়, সেই বাবদ তাকে 2587 পাউন্ড 50 পেন্স দিতে হচ্ছে। মানে ইন টোটাল আপনাকে একটি অ্যাপ্লিকেশনের জন্য 3845 পাউন্ড 50 পেন্স দিতে হবে। এখন এমন যদি হয়ে থাকে আপনি এবং আপনার হাজব্যান্ড রয়েছেন এবং আপনার বাচ্চাও রয়েছে, হয়তো আমি না জেনে বলছি আপনাকে, যদি এমন হয়ে থাকে তাহলে আপনাদের 3টা অ্যাপ্লিকেশনের কন্টেক্স আপনার প্রায় 10,000 প্লাস, আপনাদের 10,000 ভিতরে, হ্যাঁ ইয়েস 10,000 ভিতরে চলে আসছে। আপনি যে কাজ করবেন, আল্লাহ মাফ করুক, সেক্ষেত্রেও আপনি ওই একটি ইনভেলপে 10,000 পাউন্ড ঢুকিয়ে রাখলেন, অ্যাজ ইফ ইউ হ্যাভ লস্ট দ্যাট মানি। এভাবে একটি মাথায় আইডিয়া নিয়ে আপনি টাকাটা সেভ করে রেখে দেবেন, কারণ আপনাকে থাকতে হবে, তো আপনার লিভটাকে এক্সটেনশন করতে হবে। বাট ইনশাল্লাহ আমি আশা করি সেই টাকাটি আপনার লাগবে না। যদি ইন কেস আপনার অ্যাপ্লিকেশনটি রিফিউজ হয়ে যায়, তখন থাকার জন্য আপনাকে অবশ্যই ফি পে করে আপনাকে সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি। এবং 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 তখন যদি করেন, আপনি যদিও রিফিউজ হয়ে গিয়েছে, বাট যেহেতু সেকশন 3C লিভের অধীনে আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, এবং ফি ওয়েভার পক্ষ থেকে ফি ওয়েভার মাধ্যমে বলা হয়েছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইথ দ্য নেক্সট 10 ওয়ার্কিং ডেজ, আপনি সাবমিট করে দেবেন, কাভার লেটারের ব্যাখ্যা দিয়ে দেবেন যে আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, বাট রিফিউজ হয়ে যাওয়ার কারণে উইদিন 10 ওয়ার্কিং ডেজ সাবমিট করছেন, সো দ্যাট ইউর লিভ কুড রিমেন ইন কন্টিনিউশন। এভাবে করলে ইনশাল্লাহ আপনি ফি ওয়েভার হলে তো আপনি সাবমিট করলেন, না হলে এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনার কোনো সমস্যা হবে না বোন ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনি বলেন 10 ওয়ার্কিং ডের মধ্যে যদি আমার 24শে ফেব্রুয়ারি পার হয়ে যায়, তখন ওরা 10 ওয়ার্কিং ডে দিতে পারে, কিন্তু আমি যদি আগেই পেয়ে যাই, তখন কি আমাকে 10 ওয়ার্কিং ডে দিবে না 28 ডেজ দিবে? তখন আপনাকে 10 ওয়ার্কিং ডেজ দেবে বোন, ওদের সিস্টেমে।
তখন আর 10 ওয়ার্কিং ডেজ দিতে, ধরেন আমার যদি ফেব্রুয়ারি ধরেন আমি আপনাকে বলছি, আপনাকে যদি আপনার ভিসা পার হয়ে যাচ্ছে 24 ফেব্রুয়ারি, তাই না? এখন ফি ওয়েভারের সিদ্ধান্ত যদি 24 ফেব্রুয়ারির আগে চলে আসে, ওই ফি ওয়েভারের ফর্মটি মানে যে রিপ্লাই লেটারে এমনভাবে ডিজাইন করা আছে, ওইখানে যে 10 ওয়ার্কিং ডেজ এই সময়টি চেঞ্জ হয় না, ওটা 10 ওয়ার্কিং ডেজই থাকে। আপনার অ্যাপ্রুভড হোক অথবা ডিসঅ্যাপ্রুভড হোক, যেটাই হোক না কেন আপনাকে 10 ওয়ার্কিং ডেজ সময় দেওয়া হবে। ও আচ্ছা, কারণ আমার বাচ্চার ক্ষেত্রে ওরা 28 ডেজের টোকেনটা দিচ্ছে, সেই জন্য ওটা মনে ডিফারেন্ট। ওটা ডিফারেন্ট। বাচ্চাদের ক্যাটাগরি হচ্ছে মানে যেহেতু আপনি বাচ্চাদের ফি ওয়েভারটা পেয়ে গেছেন, আপনি অবশ্যই জানা আছে এটার ক্যাটাগরি ডিফারেন্ট। এবং তাহলে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে 10 ওয়ার্কিং জীবন এবং আমি আপনার জন্য নতুন বছর প্রারম্ভে আমি দোয়া দিয়ে দিচ্ছি, আপনার সাকসেসফুল হন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ভাই, ভালো আছেন? আরে কণ্ঠ খুব পরিচিত লাগছে। আমার কি আপনার বোন? আমার কোন বোন? আমার তো অনেকগুলি বোন। কোন বোন আপনি? শিমুল। ও আচ্ছা, হ্যাঁ, শিমুল শিমুল আপু, কেমন আছেন আপনি? আপনি ভালো? বলছি কি ভাই, আমার সেই ভিসার আইডি তো এই মাসের 31 তারিখে শেষ হয়ে গেছে। 31-এ ভিসা আছে আমার, সে উকিল তো ফোনটা না তোলে না, সরকারি উকিল। এখন কি করবো আমি? আচ্ছা, আপনি বললেন 31 কোন মাসের? এটা কি ডিসেম্বরের 31 তারিখ নাকি আগে? আমি বুঝতে পেরেছি, মানে আপনার ভিতরে একটু ধোঁয়াশা রয়েছে। আপনাকে দুইটা ডকুমেন্টস দেওয়া হচ্ছে। একটা ছিল বায়োমেট্রিক কার্ড, ওখানে লেখা আছে 31 ডিসেম্বর 2024, রাইট? হ্যাঁ। আর এর সাথে আপনাকে যখন অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়েছিল হোম অফিস থেকে, ওই চিঠিতে দেখবেন আপনার বোধহয় আপনার যে পারমিশন, ইংল্যান্ডে থাকার পারমিশনটা হয়তো আপনার 2025 2026 এই পর্যন্ত রয়েছে। আমার মনে হয় আচ্ছা, আমার মনে হয় আপনি বোধহয় আপনার ই ভিসা এখনো করেন নাই, এবং ই ভিসা নিয়ে বোধহয় আপনার একটু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আর কি এত ইয়া দিলে পরে মেসেজ আসবে, তা তো আমি কি কোনো বুঝি না, পড়তে পারি আমি। আচ্ছা, তো আপনার যদি সলিসিটর থেকে থাকে, আপনি ওনাকে রিকোয়েস্ট করলে উনি কিন্তু আপনার জন্য এই ই ভিসাটা করে দিতে পারবে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার, এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। আলোচনা বাড়ার আগে সরাসরি চলে যাচ্ছে দর্শক প্রশ্নে, যেহেতু দর্শকরাই আমাদের অনুষ্ঠানের প্রাণ। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দর্শক, প্রচুর দর্শক আমাদের জন্য লাইন অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন জানতে চাই। কোকা ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, বলুন। আপনি কাইন্ডলি, আমার মনে হয় আপনি টেলিভিশন স্ক্রিনে দেখে দেখে কথা বলছেন। আপনি আমাদের সাউন্ড কিন্তু ইকো হবে, আপনি কথা বলতে পারবেন না। আপনি টেলিভিশন সাউন্ড হলো একজন মহিলা ইউরোপিয়ান ন্যাশনালের ডিপেন্ডেন্ট। জি। ওনার পার্মানেন্ট বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড আছে, জি, এবং সেটেল স্ট্যাটাস অ্যাপ্লাই করে শেয়ার কোড আছে, সরকার বেনিফিট দেওয়া আছে শেয়ার কোড। এই শেয়ার কোড থাকা অবস্থায় আবার ই ভিসা করা লাগবে কিনা, এটা একটু বুঝিয়ে বলবেন। আমি ফোন রাখার পরে বলবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন ওনার যদি সেটেল স্ট্যাটাস থেকে থাকে এবং ওনার যদি শেয়ার কোড থেকে থাকে, ওনাকে ই ভিসা করতে হবে না। দুই ধরনের ইমিগ্রেশন রুলস, একটি হচ্ছে যারা নন ইউরোপিয়ান মাইগ্রেন্ট তাদের জন্য, আর একটা হচ্ছে ইউরোপিয়ান মাইগ্রেন্ট তাদের জন্য। এর ভিতরে ক্যাটাগরি আছে। ইউরোপিয়ান মাইগ্রেন্টদের কিন্তু আপনার নন ইউরোপিয়ান সেটেলমেন্টের অধীনে যারা ডিপেন্ডেন্ট রয়েছেন তাদের একটি ক্যাটাগরি। তো যে সমস্ত অ্যাপ্লিকেন্ট নন ইউরোপিয়ান মানে ইমিগ্রেশন রুলসের অধীনে যারা যুক্তরাজ্যে আছেন, তাদের ক্ষেত্রে এই ই ভিসাটি কার্যকরী। আর যেহেতু এই মহিলা যিনি যুক্তরাজ্যে রয়েছেন ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে, যদি তার সেটেল স্ট্যাটাস থেকে থাকে, তার শেয়ার কোড থেকে থাকে, তাকে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না। আমি আবার বলছি, ইউরোপিয়ান মাইগ্রেন্টগণ যারা যুক্তরাজ্যে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে বসবাস করছেন, তাদের যদি সেটেল স্ট্যাটাস থেকে থাকে অথবা তাদের ডিপেন্ডেন্টদের যদি
প্রি সেটেল স্ট্যাটাস থেকে থাকে, যে কোনো ক্যাটাগরিতে তারা যদি যুক্তরাজ্যে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে যদি তারা বসবাস করেন, তাদের ক্ষেত্রে ই ভিসা কার্যকরী নয়, কেননা তাদের ভিসার ভিতরে অলরেডি ই ভিসা ঢোকানো আছে। সুতরাং সরাসরি উত্তর হচ্ছে এই মহিলাকে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। তো চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার 2025। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগে ভাই এটা সাথে। তোর বেশি ভালোবাসেন এই কারণে। ভাইয়া ভালো আছেন আপনি? জি আছে আলহামদুলিল্লাহ। ভাই একটা প্রশ্ন আছে যে 18,600 দেখাই আমার ওয়েটে আইছিলাম। জি। এখন তো শরীর বেশি অসুস্থ, ফুল টাইম হাম করতে পারি না। জি। এখন যদি এই রুলটা কি বারই আপনার অ্যাপ্লাই করি, জি, মানে 10 বছর উঠে করবা। জি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 18,600 পাউন্ডের রুলস যে নিয়ে আসছিলেন, এটা কি নতুন আইন আসার আগে নিয়ে আসছিলেন, তাই তো? জি জি। হ্যাঁ, এখন আপনি শারীরিক অসুস্থতা হওয়ার কারণে আপনি মানে এই ইনকামটা আপনার নাই, রাইট? জি। আপনার শারীরিক কি সমস্যা, প্রবলেমটা কি? এটা প্রবলেম হলে আমারও পাথর বেমার বেশি। আচ্ছা, আল্লাহ আপনাকে রহমদান করুক। আপনি কি কোনো বেনিফিট পাচ্ছেন? যে এমনি বাচ্চাটা আছে বেনিফিট পাইছে ইনভার্টার কেটে। আচ্ছা, বাট আপনি আপনার ইলনেসের জন্য, আপনি যে বেমারি আপনি বেমারি মানুষ, সেই হিসেবে আপনি কি কোনো ডিসেবিলিটি অথবা কেয়ার অ্যালাউন্স এগুলো কিছু পাচ্ছেন আপনি? না, এমনি আগে মনে করো পার্ট টাইম কাম করি 2-3 দিন। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। না না না, ইউনিভার্সিটি পার্ট টাইম। আপনি যদি কোনো প্রেসক্রাইব বেনিফিট আছে কয়েকটা, যেমন যদি ডিসেবিলিটি, এগুলি যদি যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু মানে আপনার ওয়াইফের ভবিষ্যতে যে অ্যাপ্লিকেশনসগুলি করবেন আপনি এক্সটেনশন করার জন্য, তখন যদি আপনার 18,600 পাউন্ড ইনকাম না থেকে থাকে বেমারের কারণে, যদি আপনার বেনিফিট থেকে থাকতো, তাহলে কিন্তু এটা একটা এক্সেপশন হিসেবে আপনার ওয়াইফের এক্সটেনশনটা হয়ে যেত, এবং সেক্ষেত্রে 18,600 পাউন্ডের কোনো প্রয়োজন ছিল না। এটি একটি দিক। অন্য আরেকটি দিক হচ্ছে, যদি আপনার 18,600 পাউন্ড ইনকাম না থেকে থাকে, এবং আপনার যদি এই যে প্রেসক্রাইব বেনিফিটের যে কথা বললাম, সেই বেনিফিটগুলি যদি না পেয়ে থাকেন আপনি, তারপরেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফর দ্য এক্সটেনশন আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। সেই ক্ষেত্রে আপনার 18,600 পাউন্ড ইনকাম সেটি নাই, অ্যাপ্লিকেশন ফর্ম আপনি বলে দেবেন আপনার এই 18,600 পাউন্ড ইনকামটি নাই, বাট আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্কটা এটা জেনুইন সাবসিস্টিং, এটা আপনাকে শো করতে হবে। আপনার মেডিকেলি কিছু ডকুমেন্টস সাবমিট করবেন, যেহেতু আপনি বেমারি হয়ে যাওয়ার কারণে আপনি এখন পার্ট টাইম কাজে চলে গেছেন, আপনি এখন ইউনিভার্সিটি ক্রেডিট আছেন, এই ডকুমেন্টসগুলি সাবমিট করবেন। আপনার সাথে আপনার ওয়াইফের যে অনগোয়িং যে মানে রিলেশনশিপ কোহ্যাবিটেশন, এগুলি স্টাবলিশ করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর আপনার যে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, তার জিপির চিঠি, আর আপনার বাচ্চা থেকে থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, এগুলো সবগুলো সাবমিট করবেন। এবং এর পাশাপাশি এই অনগোয়িং রিলেশনশিপ স্টাবলিশ করার জন্য আনুষঙ্গিক যা ডকুমেন্ট, যেমন টেনেন্সি এগ্রিমেন্ট, সেখানে যদি আপনার ওয়াইফের নাম থেকে থাকে, আপনার যে কাউন্সিল ট্যাক্স বিল, সেখানে যদি আপনার ওয়াইফের নাম থেকে থাকে, এই সমস্ত ডকুমেন্টসগুলি একসাথে করে সাবমিট যদি করেন আপনি, বাট বলে দেবেন আপনার আগের আর্নিং ছিল 18,600 পাউন্ড, কিন্তু যেহেতু আপনি ইল হয়ে গেছেন, সিক হয়ে গেছেন, সে কারণে আপনার এখন আর্নিং কমে গিয়েছে, আপনি পার্ট টাইম কাজে যাচ্ছেন, কিন্তু আপনি 18,600 পাউন্ড এটিকে বেস করে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন না, আপনি সাবমিট করছেন আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। তখন 18,600 পাউন্ড যদি আপনার ইনকাম নাও হয়ে থাকে, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ আপনি মানে আপনার সাকসেসফুল আপনার ওয়াইফের এক্সটেনশনটি করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আপনার ইনকাম এখন কমে গিয়েছে, এবং যদি এমন হয় যে আপনার এক্সপেন্সেস, ফ্যামিলির খরচ ইনকামের থেকে বেশি, মানে আপনি আয় করছেন 1,000 পাউন্ড, বাট খরচ আপনার 1,200 পাউন্ড, আয় করছেন 800 পাউন্ড, খরচ আপনার 1,000 পাউন্ড, এরকম যদি হয়ে থাকে, ডকুমেন্টসগুলো সব রেখে দেবেন আপনি। এখন কিন্তু অ্যাপ্লিকেশন ফি বেড়ে গিয়েছে, একজন অ্যাপ্লিকেন্টকে, অ্যাডাল্ট অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশন ফি বাবদ পে করতে হবে 1,258 পাউন্ড, আর মেডিকেল ফি বাবদ ওনাকে আরও এক্সট্রা 2,587 পাউন্ড 50 পয়েন্ট, মানে 2,587 পাউন্ডের মতো ওনার হবে মেডিকেল ফি। ইন টোটাল আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনটি হবে তখন এক্সটেনশন করার সময় 3,845 পাউন্ডের মতো এরকম একটি ফিগার আসবে। তো এখান থেকে ওভারকাম করে আসার জন্য, যদি আপনার ইনকাম কম হয়, লো ইনকাম হয়, এবং এই পেমেন্টটি করতে গিয়ে যদি আপনি ডেস্টিটিউট হয়ে যান, তখন কিন্তু ফি ওয়েভার বলে একটি বিষয় রয়েছে, সেই ফি ওয়েভারটা দিয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনার সমস্ত ফি মাফ হয়ে যাবে। কথায় আছে যে এভরি পেনি হেল্পস, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র শিশির কণা, বিন্দু বিন্দু জল, আপনার অনেকগুলি পয়সা তখন সেভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে 6 মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি রাখবেন, এবং আপনার যে ইনকামের থেকে এক্সপেন্সেস বেশি, সেগুলি শো করতে পারেন আপনি, আপনার এই ফিটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ফিটা মাফ হয়ে যাবে, আপনার ইনকামে শো করতে হবে না। তো মেডিকেল ফিও লাগতো না? হ্যাঁ, কি বল? মেডিকেল
মেডিকেল ফিস যে এগুলো লাগতো না। দের ইজ এ পসিবিলিটি, দুইটা ফি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর একটা মেডিকেল ফি, দুটা কি আপনি মাফ করে দেওয়া যাবে ইনশাল্লাহ। দের ইজ এ প্রসেস। থ্যাংক ইউ, সুন্দর করে বললা। থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব। ধন্যবাদ। আপনি কোনো আশঙ্কা করেন না, হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে রহমত দান করুক, দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ, ধন্যবাদ। আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি এমন অবস্থা হয়ে থাকে যে আপনাদের কোনো ডিপেন্ডেন্ট বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং ওনারা এসেছিলেন, তখন আপনাদের ইনকাম ছিল 18,600 পাউন্ড আগের আইন অনুযায়ী, এবং নতুন আইন কার্যকরী হয়ে যাওয়ার পর আপনাদের ইনকাম ছিল 29,000 পাউন্ড। কোনো কারণে যদি এই ইনকামটি বন্ধ হয়ে যায়, এর অর্থ এই না যে আপনার যে ডিপেন্ডেন্ট স্পাউস তিনি যখন ভবিষ্যতে তার এক্সটেনশন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, সেই সময়ে আপনার এই ইনকামটি না থাকার কারণে তার যে অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান হয়ে যাবে, নট নেসেসারি। তো ভবিষ্যতের অ্যাপ্লিকেশনের সময় যদি আপনাদের ইনকামটি না হয়ে থাকে, এটা হবে এ চেঞ্জেস ইন ইয়ার সার্কামস্টান্সেস। এদিকে ব্যাখ্যা দিয়ে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে এই ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্টগণ ফর ফার্দার লিভ টু রিমেইন এক্সটেনশন করার জন্য তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ধন্যবাদ। আর বিরতিতে যাবার পূর্বে একজন দর্শক আমাকে আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জনাব, আমি সালেম কইরাম ফুলাম থেকে। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। হ্যাপি নিউ ইয়ার জি। তো আমি আসলে জানতে চাইছিলাম যে আমি 10 ইয়ার্স রুটে ভিসা পাইছিলাম। জি। তো লাস্ট ডিসেম্বর 27 আমার ভিসা হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে। তো আমি এক্সটেনশন করছি, তারা আবার আমার 2.5 ইয়ার্স দিছে আর কি। জি, তো আমি আর কি আমার পয়লা যে সময় অ্যাপ্লিকেশন করলাম, আমার তারা মানে প্রাইভেট মানে লাইফ আর কি ফ্যামিলি রুটে দিয়েছে আর কি ভিসা। তো এখন আমি ইউনিভার্সাল ক্রেডিটও আসলাম, এখন তারা আমার পয়লা অ্যাপ্লিকেশন তারা ইউনিভার্সাল ক্রেডিট মানে আমি পাবলিক ফান্ড মানে এলিজিবল আসলাম। আর এখন তারা আমার যে ভিসা গ্রান্ট করছে, নয়া ভিসা গ্রান্ট করছে, তারা গ্রান্ট লেটারও দিচ্ছে যে আমি পাবলিক ফান্ড এলাউড আছি। আর আমি ই ভিসার যদি হামাইয়া দেখি, তারা লেখা যায় আমি নট এলিজিবল। তো এখন আমি কোনটা ফলো করতাম, মানে যেটা গ্রান্ট লেটার তারা দিছে যে পাবলিক ফান্ড এলাউড আছি, ওটা ফলো করতাম না, ই ভিসার যে লগ ইন করিয়া যাচ্ছে যে আমি এলাউড নাই, ওটা ফলো করতাম। আপনাকে আপনি লাইনে থাকেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এরকম অনেকেই এই সমস্যাগুলো এখন ফেস করছে। আপনার অরিজিনাল যে গ্রান্ট লেটার সেখানে যদি দেওয়া থাকে আপনি পাবলিক ফান্ড অ্যালাউড, আপনি পাবলিক ফান্ড অ্যালাউড, বাট ই ভিসার ক্ষেত্রে অনেক টেকনিক্যাল ফল্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। এই কারণে আমি একটু আগে বলতে গিয়ে সেরে আমি আপডেট দিতে গিয়ে আপনি ফোন দিয়েছেন, আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি এই সংক্রান্ত বিষয়ে নতুন একটি আপডেট আসছে। এটা বলা হচ্ছে যে চেক ইউর ই ভিসা ইজ কারেক্ট বিফোর ইউ ট্রাভেল, এবং 31 ডিসেম্বর 2024 এই নতুন আপডেট এসছে। এর পাশাপাশি আপনাদের ই ভিসার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। আমি যেটা কি বলি যে সর্ষের ভিতরে ভূত ঢুকে গিয়েছে। এই কারণে 31 ডিসেম্বরের পরে কিন্তু এই ভিসা আপনাদের আগের যাদের বায়োমেট্রিক কার্ড ছিলেন তাদের বায়োমেট্রিক কার্ডগুলি ইনভ্যালিড হয়ে যাওয়ার কথা ছিল। এটিকে বাড়িয়ে এখন 31 মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, 2025 পর্যন্ত, যাতে করে এই সমস্যাগুলি থেকে ওভারকাম করে আসা সম্ভব। আপনি এখন যে কাজটি করবেন, যেহেতু আপনার আগে পাবলিক ফান্ডের জন্য এলিজিবল ছিলেন, এখন কিন্তু যখন আপনি কোথাও কাজ করবেন অথবা যখন কোনো বেনিফিট ক্লেম করবেন, ইভেন ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করবেন, তখন কিন্তু আপনাকে এই ই ভিসার যে রেফারেন্স নাম্বার সেটিও শেয়ার করে আপনার কাছে যাবে। শেয়ার কোড যদি ওরা চেক করে দেখে যে আপনি পাবলিক ফান্ডের জন্য এলিজিবল না, ই ভিসাতে দেখাচ্ছে, তখন কিন্তু আপনাকে সমস্যায় পড়ে যেতে হবে। এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি হোম অফিসের যে ডিপার্টমেন্ট থেকে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, দেখবেন চিঠির উপরে একটি অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে আপনি সরাসরি আপনার কেস সরকারকে চিঠি দেবেন, এবং চিঠিতে আপনি আপনার অ্যাপ্রুভাল লেটার সাথে ই ভিসার যে মানে শেয়ার কোড, ই ভিসার যতগুলি তথ্য নিয়ে যে ই ভিসা আপনার ছবি সহ সেটি প্রিন্ট আউট করে ফেলবেন। প্রিন্ট আউট করে যে জায়গাতে লেখা আছে ইউ আর নট অ্যালাউড ফর পাবলিক ফান্ডিং, সেটাকেও আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনি বলে দেবেন আপনার কাভারিং লেটারে যে আপনাকে ই ভিসাতে দেখা যাচ্ছে যে আপনি পাবলিক ফান্ডের জন্য অ্যালাউড না, যেটা একটা টেকনিক্যাল ফল্ট ইন ই ভিসার এই স্কিমটির। এবং আপনি তখন আপনার কেস ওয়ার্কারকে রিকোয়েস্ট করবেন, এই যে ই ভিসাতে বলা আছে আপনি পাবলিক ফান্ডের জন্য অ্যালাউড না, এটা একটা ইনকারেক্ট তথ্য, এটাকে যাতে কারেক্ট করে ফেলা হয়। এইভাবে আপনি আপনার কেস ওয়ার্কারের সাথে যোগাযোগ করবেন, নাম্বার 1। নাম্বার 2, ই ভিসার এই প্রবলেমগুলো হওয়ার কারণে ইতিমধ্যে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে।
ওই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপনার বায়োমেট্রিক কার্ডের রেফারেন্স নাম্বার, আপনার ই-ভিসা রেফারেন্স নাম্বার, আপনার পাসপোর্টের রেফারেন্স নাম্বার দিয়ে আপনি সরাসরি আপনি রিকোয়েস্ট করবেন ই-ভিসা স্কিমের কাছে যে আপনার ই-ভিসার যে রেফারেন্স নাম্বারটা দিলে, শেয়ার করে দিলে এখানে দেখা যাচ্ছে যে আপনি পাবলিক ফান্ডের জন্য অ্যালাউড না, বাট আপনি পাবলিক ফান্ডের জন্য অ্যালাউড, এই বিষয়টি যাদের তারা আপডেট করে। এরপরেও যদি আপনার এই সমস্যাটির সমাধান না হয়, আপনি সরাসরি আপনার এমপির সাথে যোগাযোগ করবেন এবং এমপিকে রিকোয়েস্ট করে আপনি বলবেন যাতে করে ই-ভিসার এই টেকনিক্যাল ফল্টটিকে যাতে রিপেয়ার করা হয়, সঠিক করা হয়, কারেকশন যাতে করা হয় ভিতর থেকে, টেকনিক্যাল টিমের ভিতর থেকে। এবং আপনার এমপি আপনার পক্ষ থেকে যোগাযোগ করলে উইদিন 10 থেকে 14 ডেজের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, আপনি সরাসরি ক্রয়ডন হোম অফিসের একটি ওদের কমপ্লেন্ট ডিপার্টমেন্ট হাব আছে, সেখানে যোগাযোগ করে আপনি বলতে পারবেন যে আপনার এই ই-ভিসাতে এই সমস্যাটা রয়েছে, তখন সেই টেকনিক্যাল টিমের পক্ষ থেকে, কমপ্লেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার এই সমস্যাটি সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আমি চেষ্টা করছি আপনাকে সরাসরি লুকায় ঝুকায় না রেখে আপনাকে অ্যাডভাইস করার জন্য। ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই, আহমদ কইলাম যে বার্মিংহাম থেকে। ও আগের ভাই সাহেব, যিনি ওই যে ওয়াইফের 18,600 পাউন্ড, আপনি কি সেই ব্যক্তি? আহমদ কইলাম বার্মিংহাম থেকে। ভালো আছেন ভাইয়া? বলো কোকে ভাই সাহেব। জি ভালো আছি। গত বছর আমার ওয়াইফের একটা মেয়ে নিয়ে স্পাউস ভিসারে অ্যাপ্লাই করলাম, বুঝছেন নি? তো আমার মেয়ের ডেট অফ বার্থ ভুল হয়েছে, আমি ফ্রি ভিউ অ্যাপ্লাই করলাম, রিনিউ করলাম, রিনিউ লাগি, বুঝছেন নি? জি। আচ্ছা, তো তারা বলছে 12 মান্থ যাইব। গতকাল গেছে কি 12 মান্থ, কিছু জানাইলো না, মাঝে কয়েকবার রিমাইন্ডার দিলাম, তাও জানাইলো না। আচ্ছা, একটু আস্তে করে আমি আবার জিজ্ঞেস করছি, আপনি স্পাউস ভিসা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছিলেন নাকি ইংল্যান্ড থেকে এক্সটেনশন করার জন্য করেছেন? এক্সটেনশন করতে আগে। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন ফর্মে আপনার বাচ্চার ডেট অফ বার্থ ভুল? বিশেষ অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাডভাইজারদের করাইছিলাম। ঠিক আছে, আমরা কাউকে খাটো করলাম না আমরা। আচ্ছা, আর আপনার বাচ্চার কি ডেট অফ বার্থে ভুল দিয়েছিলেন আপনি, তাই তো? ডেট অফ বার্থে ভুল করে দিয়েছে, বুঝছেন? আচ্ছা, 13 জায়গা 12 লিখে দিয়েছে। আচ্ছা, একটু বিচারায় লেটারও দিয়েছে, বুঝছেন? জি, অ্যাকসেপ্ট করতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি গত বছরের জানুয়ারি 3 তারিখ, আজকে 6 তারিখ, 1 বছর তারা টাইম দিয়েছে, আমার 1 বছর টাইম লাগবে। আচ্ছা, নো প্রবলেম। আপনি যেটা করবেন, আপনি এখন 1 বছর, যেহেতু যে চিঠিতে আপনি বলছেন যে 1 বছর সময় লাগবে, 1 বছর কিন্তু অনেক লম্বা সময় এখন পার হয়ে গেছে। আপনি যেটা করবেন, আপনি এটা কিন্তু ডক্টর ফেয়ারনেসের একটি বিষয় এবং জাস্টিসের একটি বিষয়। আপনি হোম অফিসের কাছে সরাসরি যেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলেছে 1 বছর লাগবে সময়, সেখানে আপনি আবার চিঠি লিখবেন, নিজেই লিখবেন। আপনার লয়ার থাকে, লয়ারের মাধ্যমে চিঠি দিয়ে দেবেন। লয়ার যদি একটা কাভারেন্ট লেটার দিয়ে দেয়, সাথে আপনাদের একটা সাপোর্টিং লেটার দিয়ে দেবেন, যেখানে উল্লেখ করবেন যে আপনার মেয়ের কার্ড ডেট অফ বার্থ হচ্ছে এত, বাট টাইপ করতে গিয়ে এটা ভুল করে 12 জায়গায় 13 হয়ে গেছে, এটা হিউম্যান এরার, টাইপো এরার, এভাবে বলবেন। এবং এর জন্য আপনি সিনসিয়ার অ্যাপোলজি সিক করছেন, এরকম দিয়ে আপনার মেয়ের কার্ড ডেট অফ বার্থ যে 12 তারিখ, এটি ইনশিওর করার জন্য আপনি আবারও সাথে ওই আপনার মেয়ের পাসপোর্টের একটা কপি দিয়ে দেবেন, আপনার মেয়ের বার্থ সার্টিফিকেটের একটা কপি দিয়ে দেবেন। যখন আমি ফিঙ্গারপ্রিন্টও যাই, বুঝছেন নি, পাসপোর্টের জায়গা রাখি দিয়েছে, বুঝছেন নি, কার্ড সব রাখি দিয়েছে। না কপি, আমি বললাম কপি দেওয়ার জন্য, অরিজিনালের কথা বলিনি, কপি দিয়ে দেবেন। সাথে আগে যদি আপনার মেয়ের বায়োমেট্রিক কার্ড থেকে থাকে, সেটা একটা কপি দিয়ে দেবেন। আর যদি কপি, আমি বলছি ফটোকপি, বুঝছেন? আপনার কাছে কি কোনো ফটোকপি নাই? হ্যাঁ, আমি আবার হেল্প করছি, এটা আপনি আমাকে ফলো করার চেষ্টা করেন। আমি বলেছি যে আপনার যে লয়ার যে আছে তাকে রিকোয়েস্ট করবেন যে হোম অফিসকে রিমাইন্ডার লেটার দেওয়ার জন্য, যাতে করে খুব স্পিড আপ করে আপনার এই অ্যাপ্লিকেশনের প্রসেসটি, এবং ওখানে যাতে আপনার যিনি লয়ার আছেন তিনি যদি মেনশন করে দেন যে ডেট অফ বার্থ যদি দেওয়া হয়েছিল মেয়ের, সেই ডেট অফ বার্থটি টাইপ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, অথবা মানে লিখতে গিয়েছে ভুল হয়ে গিয়েছিল, এটা বলে সিনসিয়ার অ্যাপোলজি নিশ্চিত করলেন। পাশাপাশি এর সাথে আপনি আপনার একটা চিঠি দিয়ে দেবেন, আপনার লিখিত চিঠি, যেখানে আপনি বলবেন যে আমি বাবা, আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, কার্ড ডেট অফ বার্থ হচ্ছে এটা, ভুল করে এই কার্ড ডেট অফ বার্থের জায়গাতে 12 জায়গাতে 13 লিখে দেওয়া হয়েছে, সেজন্য আমরা সিনসিয়ার অ্যাপোলজি সিক করছি।
মানে মানে আদার ওয়ে, আচ্ছা 13 জায়গায় 12 লাখ হয়ে গেছে। বাট তোমাদেরকে হেল্প করার জন্য আমি আবারও তোমাদেরকে আমার মেয়ের পাসপোর্টের একটা কপি দিচ্ছি, আমার মেয়ের বায়োমেট্রিক কার্ডের একটা কপি দিচ্ছি, আমার মেয়ের বার্থ সার্টিফিকেটের একটা কপি দিচ্ছি। চেক ব্যাক করে দেখো, তোমরা এর আগেও যে অ্যাপ্রুভ করেছিল আমার মেয়ের অ্যাপ্লিকেশন, ওখানেও ডেট অফ বার্থ লেখা আছে মানে 13, তাই না? তাই তো 13? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে লেখা আমার মেয়ের ডেট অফ বার্থ 13, বাট ভুল করে 12 লেখা হয়েছে এবং এটা হিউম্যান এরার, টেকনিক্যাল এরার, টাইপো এরার হয়ে গেছে। আমি সিনসিয়ার অ্যাপোলজি করছি। এবং আপনার মেয়ে যদি আপনার মেয়ে কি স্কুলে যায়? আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আমি তো জানি না, আমি না জানি। আচ্ছা, আমি সমস্ত ব্যাকগ্রাউন্ড না জানি আপনার কাছে তথ্য নিচ্ছি আমি। তো যদি স্কুলে গিয়ে থাকে তাহলে স্কুলের কাছ থেকে একটা চিঠি নিয়ে নিলেন, আপনি জিপির কাছ থেকে একটা চিঠি নিয়ে নিলেন যেখানে ওদের মেয়েটার ফুল নেম, ডেট অফ বার্থ থাকবে। এগুলি দিয়ে যদি রিকোয়েস্ট করেন আপনি, ইনশাল্লাহ এমন হতে পারে উইদিন দি নেক্সট 1 উইক or 2 উইক্সের ভিতরে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাইয়া, এবং আপনি কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি আমি আপনাকে সাহায্য করতে পেরেছি আপনার উত্তরটা দিয়ে। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই আমি শিবির ভাইয়া, আমি আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। হ্যাপি নিউ ইয়ার। আপনার প্রশ্নটা খুব কাকানি। জি ভাইয়া, আমি আমার ওয়াইফের কেয়ার দিতে হবে। জি, কেয়ার দিতে আমি 2 বছর থেকে। জি ভাইয়া, একটু আপনাকে অনুরোধ করছি, আপনি বোধহয় টেলিভিশনটাকে ওপেন রেখে কথা বলছেন। আলহামদুলিল্লাহ, তাহলে পাশের রুমে গিয়ে আপনি কথা বলেন। জি বল ভাই। আচ্ছা, আমার বোনের একটা প্রবলেম, আমরা 3 বছর হয়ে গেছে। তো অলরেডি আমরা 6 মাস আগে আইছিলাম, বাজার হয়ে 6 মাস বাদ 1 বছর হয়েছে এখন, বুঝছেন? জি। এখন আর 1 বছর 2026 একটা শেষ হয়ে গেল। জি। এখন আমরা এই যে 29,000 পাউন্ড দেখানি লাগে দুজনে মিলাইয়া। তো আমার বউয়ের খাম আছে, তো তার খামর কম আকি আপনাদের যে জায়গা দেওয়ার কথা 40 ঘন্টা, জায়গা মাত্র 20 ঘন্টা। এখন আমরা যে নেক্সট 2026 যে এক্সটেনশন করবো, এগুলোর টেকাটা আপনার কিভাবে কি লেখা আমাদের এই? আচ্ছা, এখানে কাভার দেখানোর যে বিষয়টা, আপনি কিন্তু আদারওয়াইজ কোনো কুইক ফিট সলিউশন আপনি যেতে পারবেন না। ওনারা যিনি এমপ্লয়ার, ওনাকে বলবেন যে 40 ঘন্টার যে কাজটা, এটা যাতে 40 ঘন্টার কাজ উনি দেখান, নয়তো কিন্তু আপনার ওয়াইফ মারাত্মক সমস্যায় পড়ে যাবেন। দরকার পড়লে আপনারা এমপ্লয়ার চেঞ্জ করে নতুন একজন এমপ্লয়ার চলে যান। আপনাদের আর্নিংটা অবশ্যই 29,000 পাউন্ড কন্টিনিউ করতে হবে। যদি আর্নিংটা এদিক ওদিক মানে ভ্যারিয়েশন হয়ে যায়, তাহলে কিন্তু কয়েকটা সমস্যা হতে পারে। প্রথমত, এমপ্লয়ার যে অব্লিগেশন এমপ্লয়ার আপনার ওয়াইফের প্রতি, সেই অব্লিগেশন থেকে উনি ব্রিচ করছেন। সেকেন্ডলি, এই কারণে যদি খালি আপনার ওয়াইফ না, এরকম আরও অনেকের সাথে আপনার এমপ্লয়ার এটা করতে পারে, তাহলে এমপ্লয়ার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আপনার ওয়াইফ ওখানে সমস্যাগ্রস্ত হয়ে যাবেন। এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি পায়ে হাতে ধরে হলেও আপনি এমপ্লয়ারকে রিকোয়েস্ট করেন যে আপনার ওয়াইফের যে ইনকামটা মানে 40 ঘন্টা যাতে কন্টিনিউ করে, এবং আপনার মিনিমাম ইনকামটা যাতে 29,000 পাউন্ড কন্টিনিউ করে। কেননা আপনি এদিক ওদিক করতে গেলে কিন্তু সমস্যা পড়ে যাবেন আপনি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে। যেমন আমার ওয়াইফের আপনার 18,000 টাকা, 18,000 পাউন্ড টাকা দিয়ে দেয়, আমি দেয় দেবে আপনার 10,000 টাকা। জি। আমার কোনো ইনকাম সোর্স নাই, যেহেতু আমার বেবি একটা হয়েছে, 1 বছর হয়ে গেছে। জি। যেহেতু আমি বেবি লুক আপনার করবো না কাজে যাবো, আমার ওয়াইফ কাজে যাচ্ছে, কিন্তু আমি কাজে যাইতে পারছি না। জি। সেহেতু আমি তো 10,000 পাউন্ড দেখাতে হবে। জি। ঠিক আছে না? জি। ওদের ইনকামের একটা ট্যাক্স তো দেখাইতে হবে, কারণ আমি এটা ইনকামও নাই, তাহলে আমি ট্যাক্স কেমনে দেখাইবো? এক্স্যাক্টলি। এবং এই যে কথাটা আপনি বললেন, আপনার ইনকামের ট্যাক্স আপনি কীভাবে দেখাবেন, এই জায়গাতে এমন যদি অসত্য কোনো তথ্য যদি দেন, এমন কোন যদি প্রসেস নেওয়ার চেষ্টা করেন যে প্রসেসটা হচ্ছে আপনার মানে ফ্রড অ্যান্ড ডিসেপশনের সাথে কানেক্টেড, এটা করবেন না। করতে গেলে কষ্ট করে হলেও আপনার 10,000 পাউন্ড আপনাকে ইনকামটা কন্টিনিউ করে যেতে হবে। কষ্ট করে হলেও দেখেন আপনার আশেপাশে কোনো বন্ধুবান্ধব আছে কিনা, অথবা আর কোনো ফ্যামিলি আছে কিনা, যে ফ্যামিলিতে ছোটো একটা বাচ্চা আছে, আপনি যখন কাজে যাবেন বাচ্চাটাকে যাতে সেই ফ্যামিলি লুক আফটার করে, এরকম কাউকে খুঁজে বের করেন আপনি। আর এটা বাদ দিয়ে যদি 10,000 পাউন্ড অ্যাভয়েড করার চেষ্টা করেন, এদিকে আপনি সাফার করছেন, অন্যদিকে আপনার ওয়াইফের যে মিনিমাম
মিনিমাম ইনকামের যে জায়গাটা এবং আপনার ওয়াইফাই যে 40 ঘন্টার যে বিষয়টা, সেই বিষয়টা যদি আপনি এখন থেকেই সুরাহা না করেন, ভবিষ্যতের মানে আপনাদের যে এক্সটেনশন অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনার হাতে এখন 1 বছর সময় আছে, আপনি এখন থেকেই স্টেপগুলো নিয়ে নেন। আমি দুঃখিত যে আমি আপনার কথা বুঝতে পারছি, এবং ওনার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমার সাবজেক্ট চলে আসলাম। আমার সাবজেক্টে আপনার 10,000 পাউন্ড দিতে হবে, এবং আমি তো আমার ভাইকেও কাজে চলে গেছে, আমি তো কাজে যাবো না, ঠিক না, যেটা আমার বেবি লোক আপনার করতে হবে, আমার ফ্রেন্ডের কাছে দিতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, সে তো আমি একটা উবার রাইড করি, হয়তো প্রতি সপ্তাহে 100 পাউন্ড করি, সে উবার রাইড, এগুলা কি উবার রাইডে কি আমার কি ট্যাক্স ইনকাম এটা দেখাতে পারবো? উবার রাইডে অবশ্যই ওভার থেকে যদি আপনার ইনকাম যদি হয়ে থাকে এবং সেটা যদি আপনি 10,000 বা যদি সার্টিফিকেট অবশ্যই আপনি দেখাতে পারবেন, অবশ্যই ট্যাক্স দিলে অবশ্যই দেখাতে পারবেন। জি, এখানে কেউ এই যে আপনার যে উবার রাইডের আমি যখন ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসলাম, সেখান থেকে আমার দেখতে পাই যে আমি এইটা ইনকাম করছি। জি হ্যাঁ, এবং 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 উবারের এটা তো হবে সেলফ এমপ্লয়েড, বুঝছেন, বাট এটা ট্যাক্স আপনাকে দিতে হবে। ট্যাক্সের ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টেন্টের সাহায্য লাগবে, অ্যাকাউন্টেন্ট আপনার পক্ষ থেকে যে ট্যাক্সটা আসবে আপনার ইনকামের উপরে, সেই ট্যাক্সটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, নো প্রবলেম, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাকে রহমত দান করুন। আপনি অনেক সমস্যার ভিতরে আছেন, আমিন, থ্যাংক ইউ ভাইয়া। অনেকগুলি আপডেটস নিয়ে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। সেই আপডেটসগুলি ভেতর থেকে একটি আপডেটস আপনাদের জানিয়ে দিচ্ছি। ফুল টাইম যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এবং তাদেরকে অবশ্যই ডিগ্রি লেভেলে আপনারা জানেন যে স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাপক ইমিগ্রেশন আইনের পরিবর্তন চলে এসছে। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে প্রশ্ন রয়েছে তারা কি তাদের ডিপেন্ডেন্টদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবেন কি পারবেন না, সেই বিষয়টি। তো একমাত্র যে সমস্ত স্টুডেন্ট যুক্তরাজ্যে পোস্ট স্টাডি যারা যুক্তরাজ্যে পিএইচডি করছেন অথবা রিসার্চ বেসড পিএইচডি করছেন, একমাত্র তারাই তাদের ডিপেন্ডেন্টদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই বলছেন? হ্যাঁ বলছি ভাই, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? মোহিত ভাই, আলম, লন্ডন থেকে। আলম ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। জি হ্যাপি নিউ ইয়ার মোহিত ভাই। মোহিত ভাই আজকে আপনার একটু ডিফারেন্ট গর্জিয়াস লাগছে। ও ধন্যবাদ ভাইয়া। আপনার ভাবি নতুন বছর উপলক্ষে এই নতুন স্যুট এবং আমার যে প্যান্টটি দেখে উঠি দেখে এটিও নতুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমার ওয়াইফ আমাকে কিছুই দেয় নাই। না না না, এভাবে বলে ঠিক না ভাইয়া। আপনার ওয়াইফ আপনাকে দেবে, আপনার ওয়াইফকে বলেন দেখো মুহিত ভাই ওয়াইফ মুহিত ভাই কিভাবে লুক আফটার করে, তোমার উচিত আমাকে এভাবে লুক আফটার করা। দারুণ দারুণ। জি মোহিত ভাই, জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমার লাস্ট সেপ্টেম্বরে আমার বাচ্চার জন্য ব্রিটিশ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছিলাম। জি, কারণ আমাদের যে 2.5 বছর সেটা হবে ফেব্রুয়ারিতে শেষ। জি, তখন আমার বাচ্চা যে অ্যাপ্লাই করেছি, তখন আমরা এমপ্লয়মেন্ট লেটার দিয়েছিলাম আমারটা, আমি যেখানে কাজ করি, পে স্লিপ, স্টিল আমি সেম কোম্পানিতে কাজ করি। ফেব্রুয়ারি যখন আমি অ্যাপ্লাই করব, তখন কি আমাকে ওই এমপ্লয়মেন্ট লেটার চেঞ্জ করতে হবে নাকি নতুন করে আবার আনতে হবে? আগেরটাই দিচ্ছি, আমি কোনো কোম্পানি চেঞ্জ করি নাই, আমার কোম্পানি পে স্লিপ সব 6 মাস ধরে এভাবে চলতেছে। আচ্ছা, আমাকে নতুন করে এমপ্লয়মেন্ট লেটার আনতে হবে নাকি আগেরটা দিলে চলবে? আপনার এমপ্লয়মেন্ট আমি বাচ্চার জন্য সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কি এখনো পেন্ডিং আছে? জি, আমার বাচ্চাটা পেন্ডিং আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে মানে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই, যা আছে তাই রেখে দেন আপনি। যদি আপনি আবার আপডেট করার চেষ্টা করেন, আপনি সেক্ষেত্রে কোন কেস ওয়ার্কার এটাকে ডিল করবে এবং তার মনে কী প্রশ্ন আসবে নেভার নো। সেই কারণে যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং আছে, এই অবস্থায় রয়ে যাক, এবং যদি ওদের কাছ থেকে কোনো ফার্দার কোনো ইনকোয়ারি আসে আপনার এমপ্লয়মেন্ট সংক্রান্ত বিষয়ে, তখন আপনি জানাবেন। বাট এখন যদি হোম অফিসের কাছ থেকে কোনো ইনকোয়ারি না আসে, কেননা অন দি ডেট অফ দি অ্যাপ্লিকেশন তখন আপনার অবস্থান কী ছিল, এবং আপনি আমরা অ্যাপ্লাই করব ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি যখন অ্যাপ্লাই করব, তখন কি আমাদের নতুন করে সেম লেটারটা দিব নাকি নতুন করে আবার আনতে হবে? ও আচ্ছা, আপনার তো ওই বাচ্চার অ্যাপ্লিকেশন পেন্ডিং, তাই না? জি, সেই ক্ষেত্রে আপনাকে কিছু আপডেট করতে হবে না। আর আপনারা যখন আপনাদের যে অ্যাপ্লিকেশন জন্য এক্সটেনশন করার জন্য সাবমিট করবেন আপনারা, তখন তো অবশ্যই নতুন অ্যাপ্লিকেশনের সাথে, যেহেতু আপনার চেঞ্জেস হয়ে গেছে সার্কামস্টান্সেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি নতুন যে বিষয়গুলি এসছে সেগুলি আপনি ব্যাখ্যা দিয়ে দেবেন, নো প্রবলেম। আমাকে এমপ্লয়মেন্ট লেটার আনতে হবে না নাকি আগেরটা দিলে চলবে?
আপনার এমপ্লয়মেন্টের যদি নিয়ে আসতে পারেন ভালো হবে, না নিয়ে আসতে পারলে যেহেতু আপনার একই এমপ্লয়ের সাথে আছেন আপনি ওই আগের যদি এমপ্লয়মেন্ট থেকে থাকে সেটা দেবেন, কন্ট্রাক্টর থেকে সেটা দেবেন, এবং আপনি পে স্লিপস যেগুলো আছে 6 মাসের যে পে স্লিপ সব আগের একই রকম সব। হ্যাঁ, তাহলে পে স্লিপস এবং ব্যাংক স্টেটমেন্ট সব সাবমিট করুন, কোনো সমস্যা হবে না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আমাকে 20 ডেজ আগে অ্যাপ্লাই করতে হবে না? এই ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবেন 28 ডেজ আগে কিন্তু বলে কোনো সমস্যা কথা নেই, কথা হচ্ছে 28 ডেজের ভেতরে। যেমন ধরেন আপনার অ্যাপ্লিকেশনের ডেট পার হয়ে যেতে 28 জানুয়ারিতে, হ্যাঁ, তো আপনি 1 জানুয়ারি থেকে শুরু করে 28 জানুয়ারি এর ভিতরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এর অর্থ এই নয় যে আপনি 31 ডিসেম্বরে সাবমিট করবেন অথবা 30 ডিসেম্বর সাবমিট করবেন, 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত। বাট আমি সবসময় আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে আমি অ্যাডভাইস করি এরকম টাই করে 28 ডেজ না করে 7 দিন, 8 দিন, 10 দিন এর ভিতরে আপনি সাবমিট করে দিলেন, বেটার হবে। তার মানে যদি আপনার অ্যাপ্লিকেশনটা পার হয়ে যাচ্ছে 28 জানুয়ারিতে, আপনি সাবমিট করেন 10 জানুয়ারিতে, বেটার। আচ্ছা আমার ধরুন অ্যাপ্লাই করলাম ফেব্রুয়ারি 24 তারিখের আগে, তা আমার 6 মাস আপনার কাগজপত্র পেন্ডিং থাকলো, তা আমার কাজের কি কোনো সমস্যা হবে এই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনার কাজে কোনো সমস্যা হবে না, কেননা ইমিগ্রেশন রুলস অনুযায়ী যেহেতু আপনি ভ্যালিড ভিসা কন্টিনিউ করছে এবং আপনার সেকশন 3C লিভ অনুযায়ী আপনার ভ্যালিড ভিসার যে ডিউরেশন অনুযায়ী আপনার বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনার কন্টিনিউ করবে অ্যাপ্লিকেশনটি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তবে অনেক সময় অনেক এমপ্লয়াররা কিন্তু আপনার চেক ব্যাক করে না চেক ব্যাক করে আপনাকে সমস্যা ফেলে দিতে পারে। সেক্ষেত্রে আপনি আগে থেকে শেয়ার করতে এনে রাখবেন। আর আপনার যেহেতু ফেব্রুয়ারিতে এটা পার হয়ে যাচ্ছে আপনার ভিসা, এর ভিতরে আপনি ই ভিসাটা করে ফেলবেন। ই ভিসাটা করে ফেলে আপনি দেখবেন ভেতরে শেয়ার করে বলা থাকবে যে আপনার রাইট ওয়ার্ক, আলহামদুলিল্লাহ, তাহলে ভিতরে থাকবে আপনার রাইট ওয়ার্ক আছে কিনা। যদি থেকে থাকে এটা আপনার জন্য একটা এভিডেন্স। আপনার আগের যে কাজ করেছিলেন, আগের যে অ্যাপ্রুভাল লেটার, সেগুলো আপনার জন্য একটা এভিডেন্স, এগুলো আপনার সাথে রেখে দেবেন, যাতে করে ভবিষ্যতে যদি 6 মাস পেন্ডিং থাকে আপনার এমপ্লয় যদি কোনো সমস্যা করার চেষ্টা করে এগুলি দিয়ে আপনি নিজেকে ডিফেন্ড করবেন আপনি। থ্যাংক ইউ মহিত ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন মহিত ভাই। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। আর আপনার ওয়াইফকে বলবেন খুব শীঘ্রই আপনাকে নতুন একটা স্যুট পিস কিনে দেওয়ার জন্য। নেক্সট স্যালারি পেলে ওয়াইফকে বলবো। ধন্যবাদ। আমি একটু আপনি যাওয়ার আগে আমি একটি কথা বলি আপনাকে। বাংলাদেশে একটি প্রবাদ বাক্য আছে, বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে। বাট আমার অপিনিয়ন হচ্ছে এটা এরকম, এই প্রবাদ বাক্যটি ভুল। সংসার সুখের হয় রমণী এবং পুরুষ উভয়ের গুণে। সুতরাং আপনার ওয়াইফকে বলুন আপনাকে একটা নতুন স্যুট কিনে দেওয়ার জন্য, যাতে করে আপনি আমার মধ্যে হাসতে পারেন। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আলী আহমেদ ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছে ভাই, বলুন ভাই। কবে এনেছিলেন? জি 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 জি। একটা কথা আপনাকে বলছি, মানে যদি কাউকে 2.5 বছরের অথবা 2 বছর ভিসা দেওয়া হয়ে থাকে, এর অর্থ এই না যে উনি ইংল্যান্ডে আসলেন, 5 মাস থাকলেন, আবার চলে গেলেন, 1 মাস থেকে আবার চলে আসলেন, আবার 5 মাস থাকলেন, 1 মাস বাংলাদেশ থেকে আবার চলে আসলেন। এরকম যদি হয় তখন সন্দেহ থাকতে পারবেন, থাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ভিসা দেওয়া হচ্ছে 6 মাসের জন্য। কিন্তু তখন এটা প্রশ্ন রেজ করে ইমিগ্রেশন অফিসারের মাথায় যে কেন সে ইংল্যান্ডে 5 মাস থেকে আবার বাংলাদেশে গেল, বাংলাদেশে 1 মাস থেকে আবার সে যাচ্ছে ইংল্যান্ডে। আবার যদি সে 5 মাস ইংল্যান্ড থেকে আবার যদি দেশে ফিরে যায়, ফিরে গিয়ে যদি আবার 1 মাস থাকে, তখন ওনার যে জেনুইননেস, উনি কি জেনুইনলি উনি ভিজিটার কিনা, সেই ক্ষেত্রে প্রশ্ন চলে আসতে পারে। তো আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এবার বাংলাদেশে গিয়ে কত মাস থাকতে পারবে, এই যে প্রশ্নটা করলেন আপনি আমাকে, আইন অনুযায়ী, টেকনিক্যাল আইন অনুযায়ী উনি 1 মাস থেকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ থেকে উনি আবার চলে আসতে পারবেন, যেহেতু ওনার ভিসাটি 2 বছরের জন্য ভ্যালিড। বাট এটা করতে গেলে যেহেতু বাংলাদেশ হচ্ছে ওনার মেইন কান্ট্রি অফ রেসিডেন্স এবং উনি ভিসা ইংল্যান্ডে এসে 6 মাসের ভিতরে চলে গেছেন, উনি কিন্তু একটি শর্ত পূরণ করেছেন। আবার বাংলাদেশে 1 মাস থেকে যদি আবার ফিরে আসেন, উনি কিন্তু ইমিগ্রেশন রুলসের যে শর্ত সেগুলি কিন্তু তিনি পূরণ করছেন। কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার ঢোকার পথে কিন্তু ওনার ইন্টেনশন, উনি কি আসলেই জেনুইন ভিজিটর কিনা, সেই জায়গাতে থেকে ওনাকে আটকে ফেলতে পারে। বাট আপনি টেকনিক্যালি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি, বাংলাদেশে গিয়ে উনি যদি আবার 1 মাস থাকেন, 1 মাস পরে উনি আবার ফিরে আসতে পারবেন উনি।
আমি যদি অপশন পাই আমার আম্মা আর আপনার আম্মাকে যদি পার্মানেন্টলি এখানে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ওনার জন্য ডিপেন্ডেন্ট মানে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট বলে একটি ভিসা আছে, সেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনার মায়ের লং টার্ম একটি মেডিকেল ইলনেস রয়েছে এবং সেজন্য ওনার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন, এবং আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ওনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছেন ওনার ট্রিটমেন্টের জন্য, এবং যে ট্রিটমেন্টটি বাংলাদেশ হচ্ছে সেই ট্রিটমেন্টটি অ্যাডিকুয়েট না, এবং ট্রিটমেন্ট দেওয়ার পরেও আপনার মায়ের সুস্থতা উনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন না। এখন আপনি চাচ্ছেন ওনাকে লং টার্ম এই ট্রিটমেন্টটি দেওয়ার জন্য ইংল্যান্ডে নিয়ে আসার জন্য, এবং আপনাকে এটাও স্টাবলিশ করতে হবে যে বাংলাদেশে ওনার কোনো অ্যাডাল্ট কোনো আত্মীয়স্বজন নেই যারা ওনাকে লুক আফটার করতে পারবেন, এবং বাংলাদেশের কোনো কেয়ার ফ্যাসিলিটিস যেটা আছে সেটা অ্যাডিকুয়েট না, ট্রিটমেন্ট যেটি হচ্ছে সেটাও আপনার মনের মতন হচ্ছে না এবং ওনাকে হেল্প করছে না। এই বিষয়গুলি যদি একসাথে করে সাবমিট করেন তখন আপনার মায়ের সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে আপনি সাবমিট করতে পারবেন। আপনি তখন আপনার মাকে ইংল্যান্ডে পার্মানেন্টলি নিয়ে আসতে পারবেন। তো আমি এটা ডিপেন্ড করে, তো আপনি যদি প্রসেস এখান থেকে স্টার্ট করেন, বাট আপনাকে আগে থেকে মেডিকেল এভিডেন্সগুলো বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে যে ওনার ইলনেসটা কী, এবং এখানেও একজন এখানে অনেকগুলি প্রাইভেট হসপিটাল আছে, এরকম একটা হসপিটাল থেকে আপনার মায়ের জন্য একটি অ্যাডমিশন নিয়ে রাখবেন অথবা একটি চিঠি নিয়ে রাখবেন যে আপনার মা যদি ইংল্যান্ডে ইলনেস নিয়ে আসে তাহলে আপনার মায়ের ট্রিটমেন্ট এখানে কন্টিনিউ করবে। এখন কতদিন সময় লাগবে? এটা হতে পারে 3 মাস, 6 মাস, 8 মাস এই সময় লাগতে পারে হোম অফিসের ইন্ডিক্লেন্স অফিসের যে অফিসার তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো সাধারণত 6 মান্থস থেকে 8 মান্থসের ভিতরেই আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। তো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভসদের যে প্রশ্নটি করেছেন এটি আমাদের কমিউনিটির ভিতরে একটি বার্নিং একটি কোয়েশ্চেন, যে যদি আপনারা বাংলাদেশ থেকে আপনাদের যারা অ্যাডাল্ট বাবা মা রয়েছেন এবং তাদের যদি লং টার্ম একটি মেডিকেল ইলনেস থেকে থাকে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি ট্রিটমেন্ট অ্যাডিকুয়েট না হয় এবং ট্রিটমেন্ট থাকলে পরেও ট্রিটমেন্ট যদি সাহায্য না করে থাকে এবং বাংলাদেশে যদি লং টার্ম কেয়ার দেওয়ার মতো কোনো ব্যক্তি না থেকে থাকে, এগুলি এস্টাবলিশ করলে আপনারা কিন্তু আপনাদের বাবা মাকে ইংল্যান্ডের সেটেলমেন্ট ভিসাতে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। জি বলুন। আপনি কি? আচ্ছা, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন, নয়তো ইকো হবে, আপনি শুনতে পাবেন না। বলুন। জি এখন ক্লিয়ার। জি বলুন। জি, আমরা পাসপোর্টে অ্যাপ্লিকেশন করছিলাম। আমরা কি ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ নেওয়ার পর তারা বলছে 10 দিনের ভিতরে জানাই। জি 10 দিনের ভিতরে বাদে তারা আমরা জানাইছে কি ডকুমেন্ট দেবে লাগে যে তাহলে খামের আমার ওয়াইফে রেখে খামের কোনো জোয়া কি তারা জোগাড় আছে আমরা দিচ্ছি। এখন তো তারা বলছে 14 দিনের ভিতরে, 14 দিনের ভিতরে আমরা দিচ্ছি, এখন তো কিছু জানাইছে না। আচ্ছা, একটু আমাকে ক্লিয়ার হতে হবে, স্পাউস ভিসার জন্য কে অ্যাপ্লাই করেছে, আপনি নাকি আপনার ওয়াইফ? আমরা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? আপনি কি ব্রিটিশ? জি না, আমি ব্রিটিশ, আমার ওয়াইফ ব্রিটিশ। আচ্ছা, তাহলে আপনি অ্যাপ্লাই করেছেন স্পাউস ভিসার জন্য। আচ্ছা, আপনার বর্তমান স্ট্যাটাস কি? আপনি কি বাংলাদেশ থেকে বিয়ে করে আসছেন নাকি এখান থেকে আপনি অ্যাপ্লাই করেছেন? না, বাংলাদেশে আমরা বিয়ে করে আইছি। বিয়ে হওয়ার আমরা একটা সমস্যা গেছি আর কি মাত্রাতে। আচ্ছা, মানে এক বছর গেছে, এক বছর বাদে আমরা অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা, তাহলে আপনি করেছেন ফর দ্য এক্সটেনশন, তাই না? জি জি। আচ্ছা, জি বলুন। তখন আমরা তো ইন্টারভিউ নিচ্ছি, তারা ইন্টারভিউ নেওয়ার তারা বলছে 10 দিনের ভিতরে জানাই। জি 10 দিনের ভিতরে তারা বাদে একটা ইমেল দিচ্ছে তারা আমরা যে আমার ওয়াইফ যে কি বেনিফিট আছে না তাই নাকি কেয়ারে কাম করেন, যে তারা বলছে এটা এনাফ নাই। আমরা তারা বলছে ডকুমেন্ট দেওয়া লাগে 14 দিনের ভিতরে, আমরা দিছি। জি যে ওকে, তখন 2 সপ্তাহ গেছে তারা তো কিছু জানাইছে না, কিন্তু মানে অবশ্যই যেহেতু ওরা যে ডকুমেন্টসগুলি আপনাদের কাছ থেকে চেয়েছিল 2 সপ্তাহের ভিতরে সেই ডকুমেন্টসগুলি দিয়ে দিয়েছেন আপনি, এবং যদি আপনাদের রিলেশনশিপটা জেনুইন হয়, সাবস্টেইনিং হয় এবং যে ডকুমেন্টসগুলি যে দিয়েছেন সেটা যদি এভিডেন্স আপনার কাছে থেকে থাকে আপনারা হোম অফিসে যোগাযোগ করতে পারবেন। একটু জেন্টাল রিমাইন্ডার দেবেন যে তোমরা আমাকে বলছিলাম যে 2 উইক্সের ভিতরে তোমাদেরকে ডকুমেন্টসগুলি দেওয়ার জন্য তোমাদেরকে দিয়েছি। ওরা কি কোনো মানে প্রেসক্রাইব কোনো বলছে যে এই 14 দিনের ভিতরে আমরা রিপ্লাই দেবো, এগুলি কিছু বলছে ওরা?
যদি কিছু না বলে থাকে তাহলে ওয়েট ফর দেম টু ডিসাইড, কেননা এটা হিউম্যান রাইটস ওরিয়েন্টেড এটি অ্যাপ্লিকেশন। আপনাদের ভিতরে সমস্যা ছিল, মাঝখান দিয়ে আপনারা আবার এক হয়ে গিয়েছেন। এই পর্যায়ে হোম অফিসের ভিতরে একটু সন্দেহ চলে আসছে আপনাদের বিয়েটা জেনুইন কিনা, সাবসিস্টেন্ট কিনা। কেন একবার যদি আপনি মানে স্পাউস ভিসায় ঢুকেছেন ইংল্যান্ডে, সমস্যা হয়ে গেছে, বোধহয় এই ধরনের কোনো তথ্য বোধহয় হোম অফিসকে জানানো হয়েছে। এই কারণে ওদের কাছ থেকে একটু ইনভেস্টিগেট করা হচ্ছে যে আসলেই আপনাদের এই বিয়েটা জেনুইন কিনা, রিলেশনশিপটা জেনুইন কিনা। এবং সেক্ষেত্রে বলেন হ্যাঁ, সুতরাং দেখেন আমি কিন্তু জানি না জেনেই আমি আপনাকে বলছি ওদের ভিতরে সন্দেহ হয়েছে। যদি ইন্টারভিউতে আপনার সাকসেসফুলি আপনার ইন্টারভিউতে সমস্ত তথ্য দিয়ে থাকেন এবং যদি আপনাদের ইন্টারভিউর সময় যদি একসাথে গিয়ে ইন্টারভিউ দেন, যদি আপনার প্রমাণ করতে পারেন যে আপনাদের রিলেশনশিপটা জেনুইন, এবং ওরা যদি যিনি কেস ওয়ার্কার, যিনি ইমিগ্রেশন অফিসার, তিনি যদি স্যাটিসফাইড হন, তাকে সিদ্ধান্ত নিতে দেন, একটু সময় দেন আপনি, 14 দিন লম্বা কোনো সময় না। এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 3 মাস, 4 মাস, 6 মাস, কোনো সময় 1 বছর লেগে যেতে পারে। The longer it takes, the better outcome you can expect. তো ওদেরকে এই মুহূর্তে এত তাড়াতাড়ি রিমান্ডে দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু অপেক্ষা করেন ভাই কাইন্ডলি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমরা এই দর্শক হারিয়ে চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি কেমব্রিজ থেকে বলছি। জি, ভালো আছেন আপনি? জি, ভালো। জি, বলুন প্রশ্নটি। যে স্যার, আমার কোয়েশ্চন হচ্ছে, আমি এই ফার্স্ট বিষয়ে আসছিলাম 2 বছর আগে, মানে এখনো 2 বছর হয়ে যাবে জানুয়ারি। জি, আমার স্ত্রী স্যার লার্নিং প্রবলেম, লার্নিং ডিসেবল। জি স্যার, শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। আপনি কাইন্ডলি একটু আমাকে সাহায্য করুন, আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে পাশের রুমে চলে যান, টেলিভিশন থেকে পাশের রুমে চলে যান, অথবা সাউন্ডটি বন্ধ করে দিয়ে কথা বলুন, নয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। বলুন। জি জি স্যার, ওকে স্যার। তো আমি বলতেছিলাম স্যার, আমি ট্যাক্স স্যার পে করতেছি না, তাহলে কোনো সমস্যা হবে কি স্যার? আমি প্রথমে স্যার আমার সাথে আমি 6 মাস কোনো কাজ করছি না, আর পরে আমি শুধু এটাকে পার্ট টাইম জব করছি, কোনো ট্যাক্স পে করছি না স্যার। আমার এক্সপ্রেশনের সময় কোনো প্রবলেম হইবে না স্যার? আচ্ছা, একটি কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন ডিসেবিলিটি, এটা কি আপনার বাচ্চার ডিসেবিলিটি? জি না, জি না, আপনার ওয়াইফের ডিসেবিলিটি। তো আপনি কি আপনার ওয়াইফকে লুক আফটার করছেন? জি না, লুক আফটার করে, তারা লাগে সোশ্যাল ওয়ার্কার আছে, এমনি সাপোর্ট ওয়ার্কার আছে, এমনি ভালো আছে নাকি সাপোর্ট? এমনি ভালো আছে। আর এখানে একটি বিষয় আছে, আপনি দেখেন আপনি কেয়ারার কোনো অ্যালাউন্স পান? জি না, আমি পাই না, শুধু পিআইপি যেটা হয় তাই একটা পাই না, আর তার একটা যে আপনার কারেন্ট বিল হিসাবে একটা পান্ডে দেয়। আচ্ছা, উনি কি পিআইপি পাচ্ছেন? উনি পিআইপি, জি জি, যদি উনি পিআইপি পেয়ে থাকেন, এবং তাহলে সেক্ষেত্রে আপনার যে 18,600 যে মিনিমাম ইনকামটি, সেটি আপনার লাগবে না আপনার। ওনার পিআইপিটা যদি উনি পেয়ে থাকেন, তখন আপনাকে 12 মাসের ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, এবং আপনাকে প্রমাণ করতে হবে যে যেহেতু আপনার ওয়াইফ যিনি স্পন্সর, যার ডিপেন্ডেন্ট হিসেবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার এখন মিনিমাম ইনকামটি 18,600 নেই, তার কারণে উনি এখন পিআইপি পাচ্ছেন, ওনার ডিসেবিলিটি রয়েছে, এবং পিআইপি এটি এলিজিবল বেনিফিট। এই এলিজিবল বেনিফিটকে অ্যাপ্লাই করলে আপনার যে এক্সটেনশনটি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জি স্যার, আমি কোন ট্যাক্স পে করলাম না এখন? জি, আমি কোনো ট্যাক্স দিই, আমি যে কাম করলাম, আমি কোনো ট্যাক্স পে করলাম না। আচ্ছা, আপনি ট্যাক্স পে নাও যদি করেন, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আমি গলা শুকিয়ে গেছে, দাঁড়ান। জি স্যার, জি। হ্যাঁ, আপনি আপনার যদি ইনকাম করেন, আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে। আপনার অ্যাকাউন্টের যে ইনকামগুলি সে ঢুকলে আপনাকে অবশ্যই এর বিরুদ্ধে ট্যাক্স পে করতে হবে। বি ভেরি কেয়ারফুল। আর ওই আপনার যদি ইনকাম নাও যদি হয়ে থাকে, লো ইনকাম যদি হয়ে থাকে, যেহেতু আপনার ওয়াইফ এখন এই যুক্তরাজ্যে আছেন এবং ওনার পিআইপি উনি পাচ্ছেন, আপনার ওয়াইফকে বেস করেই আপনি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করতে পারবেন। আপনি ডোন্ট ওয়ারি। ওকে ভাইয়া? তো আমরা এই বলতে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, সেজন্য সুপ্রিয় দর্শক আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর অনুষ্ঠান শেষ করার আগে আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে নতুন একটি জিনিস দিয়ে, চমক দিয়ে আমি শেষ করার চেষ্টা করি। তবে 1 মিনিটে একটি কথা বলছি। দর্শক মণ্ডলী, আমরা যে সম্পর্কগুলি গড়ে তুলি, এবং এই কথাটি বলার মাধ্যমে ইনডাইরেক্টলি যারাই আমাদের আশেপাশে রয়েছেন, বন্ধুর পেশ ধরে অথবা বন্ধু যারা রয়েছেন, যাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে, তাদের উদ্দেশ্যে বলছে সাবধান হয়ে উঠুন। যাদের সাথে
বছর পর বছর শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলেছেন, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছেন। এমন কোনো ভণ্ডামি শয়তানি করবেন না যে ভণ্ডামি শয়তানির কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কেননা আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আপনার কাছ থেকে আসতে হবে মোহিত ভাই আমি আপনাকে ভালোবাসি, যদি এই ভালোবাসার মাঝখানে শয়তানি যদি থাকে মোহিত ভাই কিন্তু ধরে ফেলবে, এবং তখন আপনি মোহিত ভাইয়ের ভালোবাসা হারিয়ে ফেলবেন আপনি, এবং আপনার আশেপাশে যারা আছে তাদের ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং শয়তানি করা যাবে না। এবং খালি মানে যারা বন্ধুবান্ধব তারাই না, আমাদের সম্পর্ক ধরে রাখার জন্য ওই যে বিশ্বাসটাকে ধরে রাখার জন্য প্রত্যেকটি পদে পদে আমাদের চিহ্ন রেখে যেতে হবে। আমার বাবা মৃত্যুর পূর্বে একটি কথা বলে গিয়েছিলেন, ফুটপ্রিন্টস, মানুষ চলার পথে তার ফুটপ্রিন্টস রেখে আসে। কোনোটা হচ্ছে গুড ফুটপ্রিন্টস, কোনো হচ্ছে ব্যাড ফুটপ্রিন্টস। কখনও চলার পথে ব্যাড ফুটপ্রিন্টস রেখে আসবেন না। যারা বন্ধু তাদেরকে ধরে রাখবেন শক্তিশালী বন্ধুত্ব দিয়ে, বন্ধন দিয়ে। ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম পবিত্র কোরআন শরীফের একটি আয়াত দিয়ে বিশ্বাস যারা রক্ষা করেন আল্লাহ পাক তাদেরকে কীভাবে পছন্দ করেন, কীভাবে আল্লাহ পাক তাদেরকে আগলে রাখেন। আর যারা বিশ্বাসঘাতক আল্লাহ পাক কিন্তু তাদেরকে কঠোর শাস্তি দেবেন। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি এই বিশ্বাসঘাতক যে কথাটি বলেছি সেই অর্থে আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ছলে বলে কৌশলে অন্যের অর্থ আত্মসাৎ করার অপচেষ্টা করে। আইন অধিকার ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ভিতরে একটি সচেতনতা নিয়ে আসার জন্য, যাতে করে তারা এই ধরনের অপকর্ম থেকে নিজেদের বিরত রাখে। আর যারা ভিকটিম তাদেরকে কীভাবে সাহায্য করা যায় সেই সংক্রান্ত বিষয়টি পরামর্শ দেওয়ার জন্য। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা শুধু 2 বিঘে জমি, সেই কবিতাটি দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। শুধু বিঘে 2 ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্তেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম আমি বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রুক্ষে গরিবের পেটে খানি। সপ্তপুরুষ জেঠায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে পেছি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল। রাজা ক্ষণকাল রহিলেন মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস 1.5 ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। দর্শক মণ্ডলী, এই কথাটি বলেই আমি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কখনোই অন্যের অর্থ সম্পদের দিকে আমরা লোভের হাত বাড়িয়ে দেব না। অন্যকে ধ্বংস করার জন্য, অন্যের সম্মানহানি করার জন্য অপচেষ্টা লিপ্ত হব না, বিশ্বাসঘাতকতা করব না। বিশ্বাস রক্ষা করার জন্য দরকার পড়লে আমাদের জীবন বিসর্জন দিয়ে দিতে হবে। আসুন মন থেকে আমরা ভালো মানুষ হয়ে থাকি, প্রাণ থেকে ভালো মানুষ হয়ে উঠি। কোনো হিপোক্রেসি আমাদের ধার কাছে আমরা যাতে আসতে না দিই। নতুন বছর প্রারম্ভে আমরা সেই প্রতিজ্ঞা করি, আমরা বিশ্বাস ধরে রাখবো, বন্ধুদের বন্ধুত্ব ধরে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, মন থেকে প্রাণ থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।